রুমিন আপা, যেটি মাহফুজ ভাই বলছিলেন যে সবকিছুতে আসলে জামাতকে টেনে আনা হচ্ছে। হ্যাঁ, কারণ কেন জানি বাঁকে বাঁকে ইতিহাসের বাঁকে বাঁকে ঐতিহাসিক ভুলগুলো জামাতই করে। আমি ৭১ সরিয়েই রাখি, হ্যাঁ, কারণ ৭১ নিয়ে এত তর্ক বিতর্ক, এত মানে কথা হয়েছে, ৭১কে আমরা সরিয়ে রাখি। আসেন তো ৮৬ সালের নির্বাচন, শেখ হাসিনা যখন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হয়ে ৮৬-তে স্বৈরাচারকে ন্যায্যতা দিতে, বৈধতা দিতে নির্বাচন করেছিল, তখন শেখ হাসিনার সঙ্গে জামাতও নির্বাচনে অংশ নেয় ৮৬ সালে। আবার ধরুন ৯৪ থেকে ৯৬ জামাত শেখ হাসিনার সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে দুর্বার আন্দোলন গড়ে তোলে এবং বিএনপি সরকারকে বাধ্য করে ১২ই ফেব্রুয়ারির একটা নির্বাচন করতে, যাতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা যায়। আচ্ছা, আমি তো জানতাম যে জামাতের আমির, নায়েবে আমির বা সেক্রেটারি যা বলেন সেটা একেবারেই কর্মী, গ্রামের প্রত্যন্ত লেভেলের কর্মী পর্যন্ত জানে। আমি জানি না আমার ভাই কি খবরটা দেখেন নাই? ২২শে নভেম্বর ২০২৪ যখন জামাত কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবং এই খবরটি কেবলমাত্র প্রথম আলো, যুগান্তর বা সমকালে এসছে তাই নয়, এটি বাংলাদেশের সকল দৈনিক পত্রিকাগুলোতেই ছাপা হয়েছে। আমি তার যে কোনো একটা থেকে খুলে পড়লাম। আমার ভাই বলেছেন যে গত ১৫ বছর তো জামাত নানানভাবে নিগৃহীত হয়েছে। নিশ্চয়ই নিগৃহীত হয়েছে। বলতে বলতে ভাই একবার এটাও বলে ফেললেন, কেউ কেউ তো সংসদেও গেছে। হ্যাঁ, নিশ্চয়ই তো। এবং যেই নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি ২০১৮ সালে সংসদে গিয়েছিল, ওই নির্বাচন কিন্তু জামাত বয়কট করে নাই। জামাতও ধানের শীষে ভোট করেছিল। এখন দুঃখজনক, দুপুরবেলায় অনেক প্রার্থী বয়কট করেছে, কিন্তু তারা নির্বাচন অ্যাজ সাচ বয়কট করে নাই। তারা ধানের শীষের ছাতার নিচে নির্বাচনে অংশ নিয়েছিল, কিন্তু তারা কোনো আসন পায় নাই। আর যারা সংসদে গেছেন, তারা গেছেন বলেই না, জামাতের শিবিরের ভাইরা যখন মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, তখন আমি ধরুন সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছিলাম যে গিভ দ্য ডগ আ ব্যাড নেম অ্যান্ড কিল ইট, মানে একটা ন্যায্যতা তৈরি করুন একজনকে হত্যা করবার জন্য বা তাকে অত্যাচার করবার জন্য, তাকে শিবির বলে ট্যাগ দিন এবং তাকে আপনি নির্যাতন করবার লাইসেন্স পেয়ে যান। এই কথাগুলো কোনোদিন বাংলাদেশের সংসদে উচ্চারিত হতো না। এই কথাগুলো আজ থেকে ১০০ বছর পরে বাংলাদেশের বাংলাদেশের সংসদের প্রসিডিংসে লেখা থাকতো না, যদি না ওই সময় বিএনপির অল্প যে কয়জন সংসদ সদস্য হয়েছিলেন, ওনারা যদি না সংসদে যেতেন। এবং আরো প্রিসাইসলি বলতে গেলে আমাকে ইঙ্গিত করা হয়েছে, তো আমি বুঝেছি, আমি যদি সংসদে না যেতাম, ওনাদের নাম ওই প্রসিডিংসে জীবনেও কোনোদিন লেখা হতো না, অন্তত এই সময়কালে। সো সংসদে গিয়েছিলাম বিষয়টিকে এভাবে না দেখে। ওই সময় এটা জোটের সিদ্ধান্ত এবং জোটের শরিক হিসেবে জামাতও সেই নির্বাচনে অংশ নেয়। সংবিধান সংশোধন, প্লিজ আপনি আপনার সময় বলবেন প্লিজ। সংবিধান সংশোধন, সংবিধান সংশোধনের জন্য নানান রকম উপায়ে জামাতের আইনজীবীরা বাতলে দেবার চেষ্টা করছেন। ধরুন তারা একটা নতুন আইডিয়া নিয়ে এসছেন, কনসেপ্ট, নিউ কনসেপ্ট, প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার। এই অর্ডারটি কে কাকে দেবেন, কার উপরে অ্যাপ্লাই করবে, আমি খুব পরিষ্কার নই। ধরে নিলাম অর্ডারটি রাষ্ট্রপতি জারি করবেন এবং সেটি বাংলাদেশের সকল নাগরিকের উপর এবং রাজনৈতিক দলগুলোর উপর অ্যাপ্লাই করবে। আপনি আমাকে বলেন তো, এই যে স্পেশাল অর্ডার, এটা যখন পরবর্তীতে সংসদ গঠিত হবে, তখন কি সংসদে সেটা র্যাটিফাই করতে হবে না? মানে অতীত ইতিহাস কি বলে? অনেক সময় তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার অর্ডিন্যান্সের কথা নিয়ে আসেন, তার সময়ে জারি হওয়া অর্ডারের কথা বলেন, কিন্তু সেই স্পেশাল অর্ডারও 5th অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে র্যাটিফাই হতে হয়েছে সংসদে, না হলে সেই অর্ডারের কোনো কার্যকারিতা থাকে না। সো আজকে আপনি যেটাকে স্পেশাল অর্ডার বলে কনস্টিটিউশন অ্যামেন্ডের কথা বলছেন, সেটাই যদি পরবর্তীতে যেই দল বা যেই দলগুলো মিলে বা যেই জোট 2/3 মেজরিটি পাবে, কিংবা 2/3 মেজরিটি না হলে সিঙ্গল মেজরিটি নিয়ে গিয়ে অন্য দলের সঙ্গে 2/3 মেজরিটি করবে, সেই দলটি যদি না চায় বা সেই দলগুলো যদি না চায়, বা আরো প্রিসাইসলি বলতে গেলে বাংলাদেশে যারা আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সংসদে যাবে, সেই সদস্যদের 2/3 যদি না চায়, তাহলে এই স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার কাজ করবে না। সুতরাং আপনি যে কথাটি বলছেন সেটার পেছনে তো দ্যাট হ্যাজ টু বি ব্যাকড বাই ল।
দ্যাট হ্যাজ টু বি ব্যাকড বাই কনস্টিটিউশন, দ্যাট হ্যাজ টু বি ব্যাকড বাই প্রেসিডেন্ট। যদি অতীতের নজির দেখেন, কনস্টিটিউশন অ্যামেন্ড করতে চাইলে আপনাকে 142 ছাড়া, 2/3 মেজরিটি ছাড়া করা সম্ভব না। আর যদি আপনি স্পেশাল অর্ডার দেন, সেটাও আপনাকে র্যাটিফাই করে নিতে হবে। এই ফাঁকে একটা কথা বলেনি, জগন্নাথ হলের ভোটের কথা বলেছে। আজকে দেখলাম সয়লাভ হয়ে গেছে সকল গণমাধ্যম। 1.5 লক্ষের উপরে ব্যালট ছাপা হয়েছে ডাকসুতে 39,000 ভোটারের জন্য। আমি ঠিক বুঝতে পারি নাই, মানে পার হেড কয়টা করে তাহলে ব্যালট পড়লো? 3টা 4টা কয়টা ঠিক জানি না। সো এই নির্বাচনটা, ডাকসু এবং জাকসুর নির্বাচন, যতই সময় যাচ্ছে ততই ডিম ফুটে বাচ্চা বেরোনোর মতন নতুন 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 ফ্যাক্ট দেখা যাচ্ছে। এবং এই ফ্যাক্ট আর যাই হোক খুব একটা আশার বাণী শোনায় না। আমার ভাই বলছিলেন যে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি একটা সাক্ষাৎকার দিয়েছেন এই সময়কে। উনি এই সাক্ষাৎকারের ব্যাপারে খুব স্পষ্টভাবে বলেছেন এই সাক্ষাৎকার উনি দেননি। দেখুন, বিএনপির পার্টি অফিস যে কেউ যেতে পারে, সব দলেরই পার্টি অফিস তো কোনো গুহ্য গোপন গুহা নয়। আমি অবশ্য জামাতেরটা জানি না, কারণ তারা যেহেতু আন্ডারগ্রাউন্ড পলিটিক্স এত বছর করে এসছে, ওনাদের কোনো অফিস টফিস গুহ্য গুহ থাকে কিনা আমি বলতে পারবো না। তবে বিএনপি ভাই ওপেন পলিটিক্স করে। আপনি পল্টন অফিস বলেন কিংবা আপনি গুলশান অফিস বলেন, আমাদের দরজা সকলের জন্যই খোলা। এবং বিশেষ করে কেউ যদি সাংবাদিক পরিচয়ে যায় এবং গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছবি তোলে, আমার মনে হয় না ওনার পক্ষে সেটাকে না করা সম্ভব। কিন্তু সেই ছবি ডাজন্ট নেসেসারিলি মিন যে উনি এই সময়কে এই সাক্ষাৎকার এইভাবে দিয়েছেন। তো অনেকগুলো প্রশ্ন, এবং সবচেয়ে বড় কথা, বিএনপির মহাসচিব কিন্তু এখনো দেশেই নাই। উনি দেশে আসুক। উনি তো ওনার বক্তব্য খুব পরিষ্কারভাবে নিউ ইয়র্ক থেকে জানিয়ে দিয়েছেন। বাকিটা না হয় উনি ফিরলেই আপনারা শুনবেন, কোনো অসুবিধা নাই। আর ঐক্যমতের বিষয়, দেখুন রাজনৈতিক দলগুলো একসাথে বসবে, তারা তাদের প্রত্যেকের যার যার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে রাজনীতি করছে, প্রত্যেকের যার যার আদর্শ আলাদা আছে, তারা সকল বিষয়ে সবাই একমত হবে, এটা কেন মনে হচ্ছে? যেটা সাকিব ভাই বললেন, নোট অফ ডিসেন্ট দিয়ে দলগুলো তো তাদের মতামত দিচ্ছেই সামনে। তো আগামীতে মানুষ যাকে বেছে নেয়, যারটা মানুষের ভালো মনে হয়, মানুষ যদি মনে করে পিআর পদ্ধতিতে বাংলাদেশ চলা উচিত, তাহলে মানুষ জামাতে ইসলামীকে ভোট দেবে, কারণ তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে পিআর থাকবে। মানুষ যদি মনে করে না পিআর না, ফার্স্ট পাস দ্য পোস্টে যাবে, তারা বিএনপি বা অন্যান্য যে দলগুলো ফার্স্ট পাস দ্য পোস্টের সঙ্গে আছে তাদেরকে ভোট দেবে। সিম্পল। মানুষের হাতে মানুষের রায় নেবার জন্য ক্ষমতাটা তুলে দেওয়াতে এত ইনহিবিশন কেন, এত ভয় কেন? জি আপা, আজকে বুঝতেছি না যে আজকে 3 জন গেস্টের মধ্যেই একবারে মানে বেশি বেশি করে কথা বলতেছেন আপনারা, মানে সময় কন্ট্রোল করতে পারতেছেন না। মাহফুজ ভাই, যেটা হচ্ছে যে সাকিব ভাই যেটা বললেন যে পিআর না হলে নির্বাচনে যাব না, বা শাপলা প্রতীক না পেলে নির্বাচন হতে দেওয়া হবে না, যেটি এনসিপি নেতা সার্জিস বলছেন, যে এই ধরনের কথাগুলো আসলে বিপজ্জনক। আপনাদের অনেক নেতাই এই বক্তব্যগুলো দিচ্ছেন রাজনীতির মাঠে যে পিআর না হলে নির্বাচন প্রতিরোধ করা হবে। এই বিষয়গুলো কেন?